সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রিয় বাংলা আড্ডা মাক্সিতে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। দর্শক, আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস শিল্পে যে অস্থিরতা চলছে তা নিয়ে এবং এর সমাধানের উপায়টা কি সে নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার জন্য তিনজন অতিথি আছেন আজকে স্টুডিওতে। প্রথমে তাদের সঙ্গে একটু পরিচয় হয়নি। আমার সামনে আছেন বিজিএম-এর পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু। এরপরে আছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশনের প্রেসিডেন্ট লাভলি ইয়াসমিন। আর আমার পাশে আছেন ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মনির হায়দার। দর্শক, চাইলে কিন্তু আপনারাও আলোচনা অংশ নিতে পারেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনারা জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত, মন্তব্য, প্রশ্ন ইত্যাদি। এই জন্য আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 8159 355 থেকে 59 নাম্বারে। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি একটু জনাব দীপু আপনাকে দিয়ে শুরু করতে চাই। বারবার আপনারা দেখতে পাচ্ছি এই অস্থিরতা গার্মেন্টস শিল্পে, কেন? এর কারণটা কি? আসলে মূল কারণটা কি কখনো আপনারা খোঁজার চেষ্টা করেছেন? দেখেন, আলোচনা এই আলোচনা পর্যালোচনা বহুবার হচ্ছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, প্রথম থেকে শুরু করে বিগত 3 বছরের ভিতরে আমাদের গার্মেন্ট সেক্টরে এত বড় একটা বিশাল সেক্টর, এখানে কখনোই আন্দোলন আসে নাই। ঠিক ইদানিং মাস 3 মাস যাবত এই আন্দোলনটা শুরু হয়েছে এবং এই আন্দোলনগুলো শুরু হচ্ছে ঠিক ভালো ভালো ফ্যাক্টরি যেখানে আছে সেখান থেকে এই আন্দোলনটা শুরু হচ্ছে। যেমন হামিম গ্রুপ শুরু হচ্ছে, স্নেহা গ্রুপে শুরু হচ্ছে, ওপেক্স গ্রুপে শুরু হচ্ছে। এইসব এইসব এর পিছনে যে কি শক্তি বিরাজ করছে, আমরা বারবার এটা নিয়ে বৈঠক করছি, কিন্তু এর কোনো সমাধান পাচ্ছি না। সমস্ত যেমন আজকে যে কারণগুলো আমরা দেখতেছি, বেতন ভাতা বৃদ্ধির দাবি, এটি তো একটা আলাপ আলোচনার বিষয়। অফকোর্স এটা আলোচনার বিষয়। মাত্র অক্টোবরে, আপনি জানেন গত বছর অক্টোবরে 2010-এর অক্টোবরে আমরা বেতন ভাতা সরকার কাঠামো গেজেট অনুসারে আমরা এটা করে দিয়েছি। তারপরে কোনো প্রকারের একটা বেতন ভাতার যদি কোনো থাকে, বিষয় থেকে থাকে, এ তো রাতারাতি সম্ভব নয়। এটা তো আপনারা সবাই জানেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবসময় প্রচার করছে। এটা তো একদিনের সম্ভব না, এটা একদিনের সমস্যা সমাধান করা সম্ভব না। এর জন্যই তো ফ্যাক্টরিতে গন্ডগোল না, কিন্তু এটার জন্য আপনাদের কোনো মানে কোনো মেকানিজম বা কোনো একটা কৌশল, যে এই ধরনের একটা অসন্তোষ হতেই পারে, কিন্তু এটা সমাধানের জন্য সেটা একটা শান্তিপূর্ণ সমাধান বা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধান, এটা কেন হয় না গামাচের? আমরা দেখি যে শুরুতেই একেবারে ভাঙচুর, এটার পিছনে আমার মনে হচ্ছে এটা কিছু অসাধু কুচক্র মহল এর সাথে জড়িত। এটা আমরা এগুলো খুবই পলিটিক্যাল টাইপের, আমাদের অসাধু কুচক্রী মহল এগুলো। তাহলে আপনারা এগুলো খুঁজে বের করছেন না কেন? আমরা বহুবার আলোচনায় বসছি, ট্রেড লিডার যারা আছে, আপনি জানেন মনে হয়, এখনো এই জাস্ট আধা ঘন্টা 15 মিনিট আগে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠকটা, দীর্ঘ সময় বৈঠক চলছে, মাত্র বৈঠকটা শেষ হয়েছে। বৈঠক শেষ হওয়ার পরে এখন তারা আবার আমাদের নেতৃবৃন্দ সংসদে গেছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য, এবং তারা ওখানে একটা বিবৃতি দিবেন। আগামীকালকেও এইটা নিয়ে মিটিং হবে, দীর্ঘ মিটিং, বড় মিটিং। আমরা মালিকদের মতামত নিব, মিটিং হবে, মিটিং এর পর মিটিং হবে, আরো মিটিং হতে থাকবে, কিন্তু সমাধানটা আমরা, আচ্ছা আমি আপনার কাছে আসবো, তবে তার আগে একটা দেখিনি আমরা একটু টেলিভিশনের পর্দায় যে আজকে যে ঘটনাবলী ঘটেছে সেগুলো কি ধরনের ছিল। আমরা দেখলাম টেলিভিশনে কিছু কিছু চিত্র, যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাবলী ঘটেছে। আমি একটু লাভলি ইয়াসমিন আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে শ্রমিক আন্দোলনের একটি দীর্ঘ ইতিহাস আছে। আমরা বলতে গেলে বাংলাদেশে অনেক রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত হয়েছে শ্রমিক আন্দোলন দিয়ে, কিন্তু এখন শ্রমিক আন্দোলনের যে চেহারাটি রূপ নিয়েছে, এটা খুবই আতঙ্কের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণটা কি এর? আসলে আমি আপনাকে একটু এভাবে বলতে চাই, মানে আপনারা যতটা বড় করে দেখছেন এই বিষয়টাকে, যে আতঙ্ক বা এত বড় না। কারণ আপনারা দেখেন যে আজকে এখানে কিন্তু বাংলাদেশে প্রায় 5,000 কারখানা রয়েছে এবং এখানে 40 লক্ষ শ্রমিক কাজ করে। এত বড় একটা সেক্টরে যেখানে আজকে তাদের ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন নাই, কারখানার ভিতরে তাদের কোনো পার্টিসিপেশন কমিটি নাই, তারা যেখানে কথা বলতে পারে না, এবং শ্রম আইনের বাস্তবায়ন নাই, তো সেইখানে তো কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এটাকে আমি আসলে এত বড় করে, এগুলো আসলে সময়ের দাবিতে কখনো কখনো
এই বিষয়গুলোর উপরে শ্রমিকরা তাদের অধিকারের উপরে আন্দোলন করতেই পারে, কিন্তু এটাকে আমি খুব বড় করে দেখছি না, এবং এটাকে খুব উদ্বেগ বা আপনারা যেভাবে আশঙ্কা করছেন আমি আসলে অত বড়ভাবে এটাকে দেখছি না। এবং জানেন যে শ্রমিক আন্দোলনের ইতিহাস আপনি যেটা বললেন যে আপনি কারখানার পর কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, ভাঙচুর করলেন, এটি খুব বড় করে দেখেন না? আমি কি একটু দেখতে আসলে আমি একটু আপনার কাছে আসবো। না, আসলে কারখানার পর কারখানা জ্বালিয়ে দেওয়া, আগুন দিয়ে, যেটা আপনারা বারবার বলছেন, এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে। আমরা কিন্তু বারবার বলছি, সরকারকে বলেছি, এবং ডিজিএফআই বা যারা এটা তদন্ত করার দায়িত্ব নিয়েছে তাদেরকে আমরা বলেছি যে এর আগের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আপনারা সেই ঘটনাগুলো তদন্ত করেন, সুস্থ নিরপেক্ষ তদন্তগুলো জনসম্মুখে প্রকাশ করেন, কারা করছে, কেন, কে করছে, কি কেন হয়েছে, এই বিষয়গুলো যদি তদন্ত রিপোর্টে বেরিয়ে আসে তাহলে আমার মনে স্পষ্ট দেখা যাবে যে এর পিছনে নিশ্চয়ই কারো না কারো হাত রয়েছে। না, সবাই একই কথাই বলছে, ওনারাও বলছেন কুচক্রী মহল, আপনারাও বলছেন আমি কুচক্রী আসলে অন্য। কুচক্রী মহল আমি বলবো না, আমি বলবো যে অবশ্যই সরকার, যেহেতু প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এবং এনএসআই-এসবির দায়িত্ব এটা পরিষ্কারভাবে তদন্ত করে সবার সামনে প্রকাশ্যে এটা তুলে ধরা যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে। যতদিন পর্যন্ত এই তদন্ত চোখের সামনে এটা প্রকাশ না করবে ততদিন পর্যন্ত কিন্তু উনিও বলবেন কুচক্রীর কথা, আর আমরাও বলবো যে আসলে এর জন্য আমরা দায়ী না। তবে আসলে এটা কোনো দায়িত্বশীল কথা না, ওনারাও যেটা বলছেন সেটাও দায়িত্বশীল কথা না। আর আমরাও ভাঙচুর আসলে করে বা আগুন ধরিয়ে কারখানাকে পুড়িয়ে শেষ করে দেওয়াটাও কিন্তু মানে দেশের জন্য ভালো না, শ্রমিকদের জন্য মঙ্গলময় কিন্তু নয়। ঘটনাগুলো ঘটছে, মানে ভালো না বলছেন আপনারা ঠিকই, বা মঙ্গলজনক নয় বলছেন, কিন্তু ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটছে। দেখেন, গতকালকে যে ঘটনা ঘটেছে হামিমে, সেটা হচ্ছে যে তারা মজুরির দাবি তুলেছে। তারা বলছে যে বর্তমানে যে ওনাকে মজুরি মার্কেট দেন না? ক্রাইসিস, মজুরির যে এখন যে জিনিসপত্রের দাম, তারা যে মজুরি পায় সেটা তাদের জীবনের জন্য কিন্তু সেটা যথেষ্ট কি নয়। একটি ফ্যাক্টরিতে হঠাৎ করে এই আলোচনাটা চলতে পারে? যেহেতু পুরো একটি সেক্টরের বিষয় এটা, সেটা আলোচনা করতে হলে আপনাদের মতো যারা নেত্রী আছেন, যারা তারা বিজিএমই আছে একটা প্রতিনিধি সংগঠন, এই আলোচনাটির দরকার হবে। আপনি ঠিকই বলেছেন যে আমরা কিন্তু শ্রমিক সংগঠনগুলো এখনো পর্যন্ত মজুরির দাবি আমরা কিন্তু তুলিনি, মজুরি বৃদ্ধির দাবিটা। কিন্তু আলটিমেটলি দেখেন, শ্রমিকদের জীবন কিন্তু চলে না। মার্কেটের যে অবস্থা, জিনিসপত্রের যে দাম, যেভাবে ঘর ভাড়া বাড়ছে, বিদ্যুৎ বিল বাড়ছে, বাড়িওয়ালারা কিন্তু বিদ্যুৎ বিলের সাথে সাথে, গ্যাস বিলের সাথে সাথে, পানির বিলের সাথে সাথে ঘর ভাড়া বাড়িয়ে দিচ্ছে। তখনই কিন্তু শ্রমিকদের জীবন আর থেমে থাকছে না। তাদের জীবন বাঁচানোর জন্যই কিন্তু তাদের প্রয়োজনে তারা আজকে কিন্তু মজুরি বৃদ্ধির দাবিতে আচ্ছা, আজকে রাস্তায় নেমেছে এবং আন্দোলনটা করছে। আমি একটু মনের হায়দার, আপনাদের কি মনে হয় সাংবাদিক হিসেবে, যে এই বিষয়গুলো ঘটে এবং এর পেছনে সবাই দাবি করছেন যে এর পেছনে অন্য বিভিন্ন মহল আছে, আসলে কারা করছে এগুলো, কি মনে হয় আপনাদের? ধন্যবাদ শ্যামলদা। সেটা তো আমি আসলে নিশ্চয়ই কারা করছে এটা ওনাদের চাইতে আমার বেশি জানবার কথা না। আমি আগে একটু আপনাকে অভিনন্দন জানিয়ে নিতে চাই এই কারণে যে এই অনুষ্ঠানে আমি একাধিকবার এসেছি, কিন্তু আপনি উপস্থাপক হিসাবে আমি আজকে প্রথম। তো এটা একটা আমার জন্য সুখকর অভিজ্ঞতা, কারণ আমি বহুদিন আগে একসময় আপনার সহকর্মী ছিলাম, একই সংবাদপত্রে আমরা কাজ করেছিলাম। আপনি এখনো সেই সংবাদপত্রের সম্পাদক। দেখুন শ্যামলদা, আমি যা বলতে চাইছি আপনি সেটা কিছুটা বলেও ফেলেছেন, যে তারা দুজন, একজন মালিক প্রতিনিধি, একজন শ্রমিক প্রতিনিধি, তাদের যে বক্তব্য বা তারা যে বিশেষণ বা যে শব্দগুলো উচ্চারণ করছিলেন, এগুলো কিন্তু আমাদের রাজনৈতিক ক্ষেত্রের গতানুগতিক খুব চিরচেনা শব্দ। কুচক্রী, ষড়যন্ত্র, হ্যাঁ, অসাধু মহল। আমি খুব হাইপোথেটিক্যালি একটা অবজারভেশন বলবো, সেটা হলো যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা বা রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাপনার যে চিত্র, যে চরিত্র, যে সংস্কৃতি, সেটাই সব জায়গায় রিফ্লেক্ট হয়। আজকে গার্মেন্টস মালিকদের কথা বলুন আর গার্মেন্টস শ্রমিকদের কথা বলুন বা আমাদের সাংবাদিক সংগঠনের কথাই বলুন, প্রতিটা ট্রেড অর্গানাইজেশন, প্রতিটা ট্রেড ইউনিয়ন, প্রত্যেকটা সেক্টরের প্রফেশনালস অর্গানাইজেশন সব পলিটিসাইজ হয়ে গেছে। সব কিছু যখন পলিটিসাইজ হয়ে যায় খুবই স্থূলভাবে, তখন কিন্তু ওই সেক্টরে তারা আসলে যাদের প্রতিনিধিত্বের কথা বলে দায়িত্বগুলো নেন, তারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন না বা পালন করা হয়ে ওঠে না। আর সেই সুযোগে নানা রকম সুযোগ সন্ধানী লোকেরা, তাদের ভাষায় কুচক্রীরা বা ষড়যন্ত্রকারীরা এগুলোয় ঢুকে পড়ে। আপনি দেখুন, আমি বিজেএমই এর কথা বলি, ব্যক্তিগতভাবে আপনাকে আক্রমণ করছি না। বিজেএমই একটা ট্রেড অর্গানাইজেশন, বাংলাদেশের খুবই শক্তিশালী, এফবিসিসিআই এর পরেই যেটাকে ধরা হয়। সেই বিজেএমই কিন্তু গত নির্বাচন যখন হয়েছে আপনাদের একটা পক্ষ বর্জন করেছে, একটা পক্ষ একতরফাভাবে নির্বাচিত হয়েছে। আবার
ট্রেডার, আমি একটা ওনাকে জিজ্ঞেস করছিলাম যে গার্মেন্টস ওয়ার্কারদের ফেডারেল অর্গানাইজেশন কয়টা, উনি বলতে পারলেন না এক কথা। না না বলতে পারলাম না তা না না। আমি আপনাকে দোষারোপ করছি না, আপনি দেখবেন গার্মেন্টস সেক্টরের ওয়ার্কারদের কত যে ফেডারেল সংগঠন, না, মানে ট্রেড ইউনিয়ন করে এরকম প্রায় ফেডারেল না, 35টির ট্রেড মতো ইউনিয়ন, সংগঠন। 35টি সংগঠন, কিন্তু কতগুলো জাতীয় আছে, ভিত্তিক তো ধরেন আপনি একটা সেটাই। কথা, পরিবহন সেক্টরে অনেক সংগঠন আছে পরিবহন শ্রমিকদের, কিন্তু একটা ফেডারেল বডি আছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, একটাই সংগঠন, সমস্ত ট্রেড ইউনিয়নগুলো ওটার মেম্বার। কিন্তু গার্মেন্টস সেক্টরে ফেডারেল অর্গানাইজেশন, ফেডারেশন নামে অনেকগুলো আছে। কিন্তু আমি সাংবাদিক হিসাবে নিজেই বিভ্রান্ত হই যে কোনটা একক প্ল্যাটফর্ম যার সঙ্গে গভর্নমেন্ট সেরকম একক কিংবা platform বোধহয় মালিকরা সেই বা sector এ নেই। সাংবাদিকরা যার সঙ্গে কথা বলতে পারি নাই, যে যেমন ইচ্ছা করে ফেলেছে। আপনি দেখুন উনি বলছিলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা, তাদের জীবন চলে না, আমি তাদের সঙ্গে একমত, সিম্প্যাথাইজ। আসলে আক্ষরিক অর্থে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে বা জনজীবনের মানে জীবনযাত্রার খরচ, জীবিকা নির্বাহের খরচ যেভাবে বাড়ছে, এটা চলার কথা না। প্রত্যেকের জায়গায় কিন্তু এক ধরনের অভাব অনটনে বা এক ধরনের টানাটানিতে পড়ে গেছে। কিন্তু আমি আপনার পক্ষ নিয়ে বলছি না, কিন্তু এটা বাস্তবতা যে দেখুন সেই তুলনায় গার্মেন্টস ব্যবসায়ীদের আয় কতটা বেড়েছে, বা Exactly ইন্টারন্যাশনালি প্রোডাক্টের দাম কতটা বেড়েছে, বা তারা গভর্নমেন্টের কাছে কি পরিমাণ ফ্যাসিলিটেট হচ্ছে। আমি গত 2-3 দিন ধরে টেলিভিশনে আলোচনা শুনছিলাম বাজেটের উপর, আপনাদের গার্মেন্টস সেক্টরের লোকেরা বলছিল যে সরকার উৎসে কর ডবল করে দিয়েছে, দ্বিগুণ করে দিয়েছে। হ্যাঁ, এটা double করে দিয়েছে। Just 0.60% 1.20 ছিল, সেটা 1.20 করে করে দিয়েছে। দিয়েছে। এখন আমাকে একজন ব্যবসায়ী হিসাব দিয়ে বললেন যে এটা হলো গ্রস এক্সপোর্টের উপরে 1.2%, তার মানে আর CM এর এটা প্রফিটের উপরে গিয়ে 6% এর উপরে চলে যাবে। 6% এর এখন উপরে? একজন গার্মেন্টস ব্যবসায়ী কথার কথা যদি 1 কোটি টাকা লাভ করেন, সেখানে যদি তিনি 6 লাখ টাকা দিয়ে দেন, এটা দিতেই পারেন, এটা রাষ্ট্রকে একটা তো ট্যাক্স বিশাল- দিতেই হবে, বিশাল- ট্যাক্স দিতেই হবে। এটা- কিন্তু আমার কথা হলো আমরা একদিকে দেখি যে রপ্তানির পরিমাণ কমছে, অন্যদিকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের গার্মেন্টস বিজনেস, এই যে আমিনুল হত্যাকাণ্ড নিয়ে আমেরিকানরা তো প্রকাশ্যে বলছে, প্রকাশ্য এক বলছে, ধরনের এখনো চাপের মুখে পড়েছে। আচ্ছা আচ্ছা, অনেকগুলো ফোন আছে আমাদের, একটু আমি মনির আপনাকে একটু থামিয়ে আমি একটা ফোন নিতে হবে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সালাম, বাড্ডা থেকে বলছি। শ্যামল দা, নমস্কার। হ্যাঁ বলেন। নমস্কার, বলেন। আমি ওই মহিলা ওনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই যে উনি বলতেছে যে উনি হচ্ছেন ঘটনাগুলো প্রেসিডেন্ট, ঘটনা। ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট লাভলি ইয়াসমিন। হ্যাঁ একটু বলেন না। উনি বলতেছে যে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো একসাথে সুস্থ তদন্ত হচ্ছে না। এখানে 80% মহিলা কাজ করতেছে, হুম আর গার্মেন্টস গুলো ভাঙতেছে সব পুরুষগুলা। এরা কোথা থেকে আসছে? আর দয়া করে বলবেন কি এই 3 বছরে কতগুলো আপনার গার্মেন্টস বন্ধ হয়েছে? এই প্রশ্নটি কার কাছে করছেন? এই ওই যে মহিলা, ওনার নামটা আমি পারি, মহিলা না, উনি একজন শ্রমিক নেত্রী। হ্যাঁ হ্যাঁ, লাভলি ইয়াসমিন। ওনাকে আমি কখন দেখিনি, আমি মনির ভাইকে পছন্দ করিনি, আমি আচ্ছা, ওনাকে পছন্দ করি। ঠিক আছে, আপনার প্রশ্নটা আমরা শ্যামল দা, পেয়েছি। আমি আপনি ওনার সঙ্গে একমত হয়ে একটু 1 মিনিটে বলিনি। আপনি দেখবেন না, গার্মেন্টস একটু পরে, যতগুলা একটু পরে আমরা ভাঙচুর একটু বা আনরেস্ট হয় ওনার সব কাছে- পুরুষ আমরা কর্মচারী, ওনার কাছ থেকে একটু শুনে দেখেন নেব। আমি কিন্তু এই কথাটাই বলছিলাম যে যেখানে 85% কিন্তু মহিলা শ্রমিক এবং মহিলারা যেখানে আন্দোলনের মধ্যে আছেন, কিন্তু উনি যে কথাটা বললেন যে ভাঙচুর কিন্তু পুরুষরা করছে, এবং এ কথাটাই সত্যি। এবং এ কথাটা আমি বারবার বলছি যে দেখেন এই যে ঘটনাগুলো যারা ভাঙচুরের সাথে লিপ্ত তারা কারা, তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং তাদেরকে তদন্ত রিপোর্ট করে তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসে যে কারা এই এটি জিনিসটা কে করলো। করবে? এটা তো করলে সরকারের এটা বিভিন্ন অবশ্যই এজেন্সি, সরকার করবে, তাদেরকেই করতে হবে। এনএসআই এসবি লোক করবে। এবং বারবার আমরা এর আগে যখন দীপু ভাইরা জানে কয়েকদিন আগে আমরা আচ্ছা, আপনারা কি কখনো তদন্ত করে দেখেছেন এগুলো কারা করে? যে ওনারাও বলছেন, আসলে, দর্শকের প্রশ্ন আছে যে আজ পর্যন্ত কোনো রিপোর্টই কিন্তু আমাদের সামনে প্রকাশ করেনি লাভলি তারা ইয়াসমিন যে তদন্তের কথা রিপোর্ট। বললেন একটু আগেই উনি মাত্র শেষ করলেন যে এটা খুব নিরবিচ্ছিন্ন ঘটনা, সামান্য ঘটনা, এটা ঘটতেই পারে। উনি এটাকে খুব বড় করে দেখছেন না। আসলে এত বড় একটা ঘটনা যেখানে প্রতিদিন একদিন যদি একটা এরিয়া আছে 120টা 30টা ফ্যাক্টরি আছে আশুলিয়া এরিয়ায়, গত 2 দিন বন্ধ, কাজ করতে পারে নাই, জ্বালাও পোড়াও, এক ফ্যাক্টরিতে আগুন ধরাই দিচ্ছে, এক ফ্যাক্টরিতে গাড়ি ভাঙচুর করতেছে, জাতীয় সম্পদ, দেশের সম্পদ নষ্ট করতেছে। এটা কিন্তু এগুলো কারা করছে জনাব দীপু? কারা করছে? জিনিসটা হচ্ছে যে এটা অবশ্যই ওনারাও বলছেন, দর্শকের প্রশ্ন হচ্ছে যে এখানে 85% নারী শ্রমিক, নারী কিন্তু শ্রমিক। আমরা দেখতেছি ভাঙচুর করছে তো সব পুরুষরা। পুরুষরা। এরা কারা? না, শুধু এবং পুরুষ- গতকালকে শুধু যে পুরুষরা আগুন করছে তা ধরিয়েছে না। নারীরাও মানে করছে। নারীরাও সংযুক্ত আছে, বাট আপনারা জানেন যে এখানে 100 নারী যদি থাকে আর যদি 10 জন পুরুষ থাকে, ওই পুরুষটা সামনে ওরা এগিয়ে যাবে এবং ওরাই শো হয়। আসলে মেয়েরা এতটা শো করতে পারে না, এইভাবেই দেখাচ্ছে।
আচ্ছা যে শুধু যে পুরুষই ভাঙছে, আচ্ছা আমরা এটা আমরা আমি- যেটি বারবার বলছিলেন যে এটি একটি তদন্ত হওয়া দরকার, কারা করছে তদন্ত, বিষয়টি আপনাদের বিজেপির পক্ষ থেকে হতে পারে, আমরা একটু শুনবো, তবে আমরা ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আমরা নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, কোথাও যাবেন, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু পরে আবার আলোচনায় ফিরবো।